হ্যাঁ, আচ্ছা 5 নম্বরের কোশ্চেন হচ্ছে লাংস কি, রাইট লাংস এবং লেফট লাংস এর ফিগারটা অঙ্কন করো। আচ্ছা লাংসটা কি, আমাদের রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে বড় অর্গান, তাই না? সবচেয়ে বড়, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাসতন্ত্র, শ্বাসতন্ত্র শ্বাস নিব কি দিয়ে, ওই অর্গানটা, যে অর্গানটা দিয়ে নিচ্ছি সেটাকে আমরা বাংলায় বলি ফুসফুস, আর ইংলিশে বলি লাংস। লাংস দুই সাইডে দুইটা লাংস থাকে, একটা রাইট লাংস, একটা লেফট লাংস। ঠিক আছে, ডান পাশে ডান না ফুসফুস, বাম পাশে বাম ফুসফুস, সহজ কথা। এটা কোথায় থাকে, এই যে আমাদের এটা চেস্ট ক্যাভিটি, তাই না? থোরাসিক ক্যাভিটি, এটাকে কি বলে? থোরাসিক ক্যাভিটি। এই যে বুকের খাঁচাটা যেটা, এটাকে বলে থোরাসিক ক্যাভিটি। এই থোরাসিক ক্যাভিটির ভিতরে যে ডান পাশে বাম পাশে খাঁচা দিয়ে আবদ্ধ করা থাকে, ঠিক আছে, রিবস গুলো দিয়ে এটা ঢাকা থাকে, তাই না? এটাকে আমরা বলি যে লাংস। কোথায় থাকবে? থোরাসিক ক্যাভিটির ভিতরে, ঠিক আছে। আচ্ছা, বা থোরাসিক কেস যেটা বলে, এটা কেসের মতো না দেখতে, না ক্যাভিটির মতো, এটা ভিতরে থাকবে। আচ্ছা, এরপরে লাংস পার্ট আমাদের দুইটা, আর কোথায় থাকবে? থোরাসিক ক্যাভিটি। এটা কোথায় থাকে জিজ্ঞেস করবে, তাহলে বলবেন থোরাসিক ক্যাভিটি। এই যে এই জিনিসটাকে বলে, এই যে থোরাসিক, থোরাসিক পার্ট না, বুকের পার্টটাকে কি বলে? থোরাক্স। এই থোরাসিক ক্যাভিটি, এটাকে ক্যাভিটি বল না, এই ক্যাভিটির ভিতরে এটা থাকে, মানে রিবস গুলো দিয়ে এভাবে করে ঢাকা থাকে। হ্যাঁ, ঠিক আছে, এটার ভিতরে, এটার ভিতরে এই পাশে একটা থাকে, এই পাশে থাকে, এই আর এটাকে বলি থোরাসিক ক্যাভিটি। তাহলে লাংস কই থাকে? হ্যাঁ, কয়টা লাংস? কয়টা লাংস? দুইটা। কি কি? রাইট লাংস আর লেফট লাংস, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে বড় একটা অর্গান লাংস। আচ্ছা, তাহলে এটা ছবিটা আঁকা পারবেন না? ছবিটা তো খুবই সোজা, লাংসের, এটা হচ্ছে ছবিটা। আচ্ছা, আমি ছবিটা দেখা দিই, ছবিটা আপনারাও একটু দেখেন, আপনারাও আঁকার জন্য চেষ্টা করেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে এরকম একটু তিন কোনা টাইপের, ঠিক আছে, এই যে এরকম ভাবে, এই, ঠিক আছে, এই যে ত্রিভুজ আঁকি না, এই যে এরকম ত্রিভুজ আঁকি না, এটাই জাস্ট একটু উপরে একটু এরকম ভাবে একটু ইয়ে করে শেপ করে এইভাবে করে দিবেন। এটা হচ্ছে আমাদের রাইট লাংস। এটা কি? রাইট, রাইট লাংস। আচ্ছা, আর লেফট লাংস এর ক্ষেত্রে দেখেন, এই নিচের জায়গাটা একটু গর্তের মতো, কেন বলেন তো? এখানে হার্টের জন্য তার জায়গা করে দেয়, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের হার্টের জন্য একটা জায়গা, একটা গর্ত থাকে, ঠিক আছে, একটা রুমের স্পেস থাকে। তাহলে এর জন্য এই জায়গাটা একটু কি থাকবে, এই জায়গাটা যখন এখান থেকে আসবে, এখানে এসে একটু গর্ত হয়ে তারপরে আপনার এটা যাবে। এটা কি আমাদের লেফট, ঠিক আছে, লেফট টি, লেফট লাংস, লেফট লাংস। এই ছবিটা আঁকেন। তাহলে রাইট হচ্ছে সোজা, এটা লেফটও সোজা, এই যে ইজি ভাবে চিন্তা যদি করেন, এই প্রথমে তিন কোনা এটা, তারপরে এই মোটা করতে করতে তারপরে আবার ভিতর দিয়ে সোজা, ঠিক আছে। প্রথমে কি আঁকবেন? একটা ত্রিভুজের মতো আঁকেন, তারপরে উপরে ত্রিভুজটা আবার একটু মোটা করে নেন, তারপরে এই যে মাঝখান দিয়ে একটু ইয়ে করে দিলে এই লাংস হয়ে গেল। বুঝাইতে পারলে হলো, আর লিখে দিবেন রাইট না লেফট। আছে তো, ছবি তো ইয়েতেই আছে, আপনাদের শীটেই আছে, এই যে শীটে সুন্দর করে। হ্যাঁ, এভাবেও দেন, সমস্যা নাই, একভাবে দিলেই হলো। ওখানে আরো মানে অরিজিনাল লাংসের ছবি দিতে, বুঝলেন না? একটু এভাবে দিয়ে এভাবে দিতে, একভাবে দিলেই হলো। ত্রিভুজ আঁকা শিখলে এটাও পারবেন, বুঝছেন? আসছেন সবাই, আসছেন, আপনারা আসছেন। লেফট লাংসে একটা গর্ত মতো থাকে, এটা হার্টের জন্য, হ্যাঁ, এটা রুম থাকে, স্পেস থাকে, হ্যাঁ, এই জন্য এই জায়গাটা একটু গর্ত কাজ টাইপ থাকে। আচ্ছা, এরপর 6 নম্বরে গেলাম। 6 নম্বরে কি? ফাংশন অফ লাংস। লাংসের কাজ কি? ফাংশন মানে কি? কাজ, কাজ কি সেটা চাই। থোরাসিক কেস এবং ডায়াফ্রাম যেটা থাকে, এর সাহায্যে বাতাস পাম্প করা। তাহলে এটা কি করে? বাতাস পাম্প করে, তাই না? যে আমরা অক্সিজেন যুক্ত যে বাতাস আছে, মানে যে অক্সিজেনটা সেটা গ্রহণ করবো, আর কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিব। কিভাবে? এই যে থোরাসিক কেসটা থাকে আর নিচে একটা ডায়াফ্রাম থাকে, এই যে আমাদের পেট আর থোরাক্স, এই দুটাকে আলাদা করে যে একটা ডায়াফ্রাম থাকে, ঠিক আছে, পাতলা একটা পর্দার মতো একটা একটা পার্টিশন থাকে, ঠিক আছে, পার্টিশন থাকে, সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। তো এইটার মাধ্যমে কি করি? বাতাস পাম্পের মাধ্যমে আমরা দেখা যায় অক্সিজেনটা নিচ্ছি, হ্যাঁ, আর কার্বন ডাই অক্সাইডটা এই লাংসের মাধ্যমে পাম্পের মাধ্যমে বের করে দিচ্ছি। আচ্ছা, তারপরে বাতাসের অক্সিজেনকে ব্লাডে দেওয়া এবং কি করে?
ওই যে যখন আমরা হার্ট করবো তখন আপনারা দেখবেন যে রক্ত, আমাদের রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে, এই রক্তের মধ্যে এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিচ্ছে এবং অক্সিজেনকে সে রক্তের সাথে মিশাই দিচ্ছে। তাহলে এটা কে করবেন? নার্স গ্যাসের এক্সচেঞ্জ করে, তাই না? অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড বের করে দিলাম, তাহলে কি এক্সচেঞ্জ হলো না? আমি আপনার একটা জিনিস দিলাম, আপনিও একটা জিনিস দিলেন, তাহলে কি করলাম? এক্সচেঞ্জ করলাম, বিনিময়। ও আপনারে, আপনি আমার দিচ্ছেন, আমি আপনার এবং এক্সচেঞ্জ করেন, তার মানে এটা গ্যাসের এক্সচেঞ্জ করছে, তাই না? তাহলে গ্যাসের এক্সচেঞ্জ, তাহলে বাতাসে অক্সিজেনকে কি দিবে? যে বাতাসের যে অক্সিজেন, এই অক্সিজেনটা কোথায় দিবে? ব্লাডের মধ্যে মিশাই দিবে, তাই না? তাহলে অক্সিজেন যুক্ত রক্ত তো ভালো আমাদের শরীরের জন্য, না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভালো? অক্সিজেন যুক্ত রক্ত ভালো। আচ্ছা, তারপর ব্লাডের কার্বন ডাই অক্সাইডকে দেহ থেকে বের করে দেবে। তাহলে ব্লাডের মধ্যে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, CO2 মানে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সে কি করবে? নিয়ে ওই কার্বন ডাই অক্সাইডটাকে সে শ্বাসের মাধ্যমে নেজাল দিয়ে দিয়ে নাক দিয়ে বের করে দিবে। ঠিক আছে, এটা কি করবে? লাংস করবে। তাহলে লাংস 1 নম্বর কি কাজ করলো? সে গ্যাসের এক্সচেঞ্জ করবে, সে অক্সিজেন নিবে, নিয়ে রক্তের সাথে অক্সিজেনকে মিশাই দিবে, আর রক্তের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড থাকবে সেটাকে সে নিয়ে বের করবে। তাহলে কি বললাম? অক্সিজেনকে নিয়ে রক্তের সাথে মিশাই দিবে, আর কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে নিয়ে বের করে দিবে, তাই না? কার্বন ডাই অক্সাইড কি করে? বের করে দেন না? আর অক্সিজেন তো অক্সিজেন নিয়ে কি করবে? রক্তের সাথে মিশাই দিবে। কে করবে? লাংস করবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লাংসের কাজ, শ্বাস নেওয়া, হ্যাঁ, শ্বাস গ্যাসের এক্সচেঞ্জ করা। এরপরে আমরা চলে যাবো ব্রঙ্কাস। কি ব্রঙ্কাসের কাজ? ব্রঙ্কাস হচ্ছে লাংসের ভিতরে বাতাস চলাচল করার জন্য। এই যে বললেন অক্সিজেন নিয়ে আসবেন, গ্রহণ করবেন, কার্বন ডাই অক্সাইড বের করে দিবেন, এই বাতাস, এটা বাতাসের সাথে মিশন থাকে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে বাতাস চলাচল করা লাগে, এই বাতাস চলাচলের জন্য রাস্তা লাগবে না? এটা কিসের মাধ্যমে? একটা পাইপ, নালীর মাধ্যমে এটা চলাচল করে বায়ুগুলো। ঠিক আছে? তো এই বায়ুগুলো যখন চলাচল করে, এই বায়ু চলাচলের জন্য তাহলে বায়ু নালী লাগে। বায়ু বাতাস, বায়ু মানে কি? বাতাস, বাতাসগুলো চলাচল করার জন্য কি লাগবে? নালী লাগে। এই নালীটাকে আমরা বলি ব্রঙ্কাস। কি বলবো? ব্রঙ্কাস। তাহলে আমাদের লাংসের মধ্যে অনেকগুলো বায়ু নালী থাকে। ঠিক আছে, এগুলোকে কি বলবো? এই যে দেখেন ছবির মধ্যে, আপনাদের বইয়ের মধ্যে অনেক সুন্দর করে ছবি আছে না? এই যে গাছের শাখার মতো, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে কি আমার আপনাদের বায়ু নালী। এদিকে কি হবে? বাতাস চলাচল করবে, বায়ু চলাচল করবে। আর এগুলোকে কি বলে? বায়ু, বাংলায় বলে বায়ু নালী, আর ইংলিশে কি বলে? ব্রঙ্কাস। তাহলে বায়ু চলাচলের জন্য যে সকল বায়ু নালী থাকে, সেই নালীগুলাকেই আমরা বলবো ব্রঙ্কাস, মানে বাতাস চলাচলের রাস্তা, বায়ু নালী, এটাকে বলি ব্রঙ্কাস। ব্রঙ্কাসের কাজ কি? বায়ু চলাচলের পথ হিসেবে কাজ করে, বায়ু চলাচলের পথ হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? এটা বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে আমরা এই যে এখানে ধরেন আমরা একটা ছবি এঁকে দেখাই। এই যে এখান থেকে ধরেন, এই যে এই আমাদের লাংস, তাই না? এই ফুসফুস, এখানে থেকে দেখা যায় এই যে এরকম ভাবে দেখা যায় আমাদের এখান থেকে, ঠিক আছে? এই এরকম ভাবে শাখা দিবে, হ্যাঁ, এই এই জিনিসটা গিয়ে আবার অনেকগুলা গিয়ে শাখা দেবে। তাহলে এই যে এখান থেকে দেখেন কিভাবে করে তাকিয়ে আসে, এই যে এই নালী দিয়ে কি হয়? বাতাস ঢুকতেছে, চলাচল করতেছে, আবার বেরোতেছে, হ্যাঁ। তাহলে এই নালীটাকে আমরা বলবো, এটাকে কি বলবো? ব্রঙ্কাস। বুঝছেন? এটাকেও বলবো ব্রঙ্কাস। এগুলো কি? সবই কি? ব্রঙ্কাস। বায়ু চলাচল করে, হ্যাঁ, এগুলো কি? ব্রঙ্কাস। বাতাস চলাচলে বায়ু নালী, এই বায়ু নালী না? এই যে এগুলো, এই যে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, শাখা দিবে, বিভিন্ন ভিতরে দিয়ে গিয়ে শাখা দেয়, এগুলোকে কি বলে? ব্রঙ্কাস। বুঝছেন? বায়ু নালী, বায়ু নালী। আচ্ছা, এরপরে কি বলছে? আর কি কাজ? কি বায়ু বাতাস চলাচলের জন্য পথ হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডিফাইন দা ল্যারিংস আর ফ্যারিংস। ডিফাইন দা ফ্যারিংস কি আর ল্যারিংস কি? ফ্যারিংস হচ্ছে নাক এবং মুখের পিছনে অবস্থিত গলার যে অংশ, এটাকে বলে ফ্যারিংস বা গলবিল। আচ্ছা, আর ল্যারিংস কি? রেসপিরেটরি সিস্টেমের অর্গান দ্বারা কণ্ঠ উৎপাদিত হয়, তাকে বলে ল্যারিংস, কণ্ঠনালী। এটি গলায় অবস্থিত। এই দুইটাই কোথায় অবস্থিত? আমাদের গলার সাইডে অবস্থিত। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের গলার সামনের ওয়াল, একটা হচ্ছে পিছনের ওয়াল। ঠিক আছে, এটা কি দেখা যাবে? এখান থেকে দেখা যাবে না।
এটা ভিতরে ফিল করতে হবে, মানে ভিতরে বুঝতে হবে। তাহলে আমাদের হচ্ছে ভিতরের দিকে গলার ভিতরে ভিতরে মানে ভিতরের সাইডে, বাহির দিয়ে তো দেখা যাচ্ছে না, সামনের দিকে যে ওয়ালটা এটাকে বলবো ল্যারিংস। সামনের ওয়ালকে কি বলবো? আর পিছনের ওয়ালকে কি বলবো? ফ্যারিংস। আর সামনের যে ওয়ালটা এটাকে যে ল্যারিংস বললেন, এইখানে আমাদের কি থাকে? এখানে আমাদের কণ্ঠনালী থাকে। এই যে আমি কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, এই কণ্ঠনালী, এখানে আমাদের ভয়েস বক্সটা থাকে। কথা বলার যে ক্ষমতাটা, এই যে ভয়েস বক্স, এই ল্যারিংসটাকেই বলা হয় ভয়েস বক্স। তাহলে গলার সামনের দিকে যে ওয়ালটা এটাকে আমরা বলবো ল্যারিংস, আর গলার পিছনে যে ওয়ালটা থাকবে সেটাকে বলবো ফ্যারিংস। আচ্ছা, এখন ফ্যারিংস আমরা দেখতে পাবো, কিছুটা অংশ ফ্যারিংস দেখতে পাই কিভাবে? যখন আপনি বড় করে হা করবেন, ঠিক আছে, জিহ্বাটা বের করবেন, দেখবেন মাঝখান দিয়ে কি হয়, এই যে গলার জিহ্বার, এই যে ধরেন এটা তো জিহ্বা, হ্যাঁ, এখান দিয়ে কি হয়, এখান দিয়ে খাবারটা খাচ্ছেন, খাওয়ার পরে এদিকে তো ধরেন দাঁত, ঠিক আছে, এদিক দিয়ে খাবারটা এদিক দিয়ে গর্ত আছে না, এদিক দিয়ে তো নেমে যায়, হ্যাঁ, এদিক দিয়ে। আর এই সাইডে কি থাকে? এই সাইডে ওয়াল আছে না, এই ওয়ালটাই হচ্ছে ফ্যারিংস। বুঝতে পারছেন? তাহলে এটা যদি আপনার মুখ হয়, ঠিক আছে, এই যে দাঁত, তাহলে এটা কি আপনার জিহ্বা, তাই না? এদিক দিয়ে খাবার খাচ্ছে, খাওয়ার পরে এদিক দিয়ে একটা গর্ত আছে, এদিক দিয়ে কি হয়? ইসোফেগাস। শিখেছে না? ইসোফেগাস করছেন না? হ্যাঁ, ইসোফেগাস দিয়ে এটা দিয়ে খাবার নালী, খাদ্য নালী করছেন না? ইসোফেগাস ম্যাডাম তো করাই গেছে। তাহলে ইসোফেগাস হচ্ছে এদিক দিয়ে খাবার নালী, আর এই খাবার নালীর ঠিক পিছনে এদিকে এই যে গলা, গলা বরাবর এই যে ওয়ালটা, এই ওয়ালটা যেটা, এটাকে কি বলে? ফ্যারিংস। ঠিক আছে, বুঝছেন? আর এই সামনের দিকে এই গলার এই যে এটার পিছনের ওয়াল, এই পিছনের ওয়াল থেকে ফেরেই, আর এই সামনের দিকে যে ওয়াল, এই যে সামনে কথা বলতেছি, হ্যাঁ, এই সামনের ওয়ালটাকে আমরা বলতেছি ল্যারিংস। ভিতরে এটা কিন্তু আমরা দেখতে পাবো না, এটা এটা দেখা যায়, ফ্যারিংস আমরা কি দেখতে পাই? ওই লাইট দিয়ে যখন টনসিল দেখি, তখন চট করে বড় করে হা করলে এই ওয়ালটা, এই যে হা করবেন যখন, তখন এই যে এই ওয়ালটা একটু দেখো না, যখন ঠান্ডা লাগে গলা ব্যথা হয় তখন দেখবেন এই ফ্যারিংসটা লাল হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সামনের ওয়ালটাকে কি বলবো? গলার সামনের ওয়াল হচ্ছে ল্যারিংস, আর গলার পিছনের ওয়াল হচ্ছে ফ্যারিংস। পিছন বুঝছেন না? পিছন, আর এটা সামনের দিক। আর কোন আমরা কথা বলি ভয়েস বক্স, ভয়েস মানে কি কথা, তাহলে ভয়েস বক্স কোনটা বলা হয়? ল্যারিংস এর বলতে কথা কণ্ঠনালী। বলি না আপনার কণ্ঠনালী অনেক সুন্দর, গানের কণ্ঠ সুন্দর, তার মানে কি ল্যারিংস এর এইখান থেকে কথা বেরোচ্ছে। কথা বলতেছেন এই ল্যারিংস এর জন্য, কার্যক্ষমতার জন্য আপনি কথা বলতেছেন। আর ঠান্ডা যদি লেগে যায় দেখবেন কথা বলতে পারে না, গলা বসে যায় না, হ্যাঁ, বলেন আমার গলা ভেঙে গেছে, গলা কি এবার ভাঙে নাকি? গলা ভাঙে না, এই ল্যারিংস ইনফ্লামেশন হয়, ল্যারিংস এর মধ্যে ইনফেকশন হয়। ল্যারিংসে এই সামনের গলার ল্যারিংস মানে কি? সামনেরটা ভয়েস বক্স। তখন দেখবেন ফ্যাস ফ্যাস করে কথা ভেঙে গেছে, কথা বলে না হাঁসের মতো ফ্যাস ফ্যাস করে কথা বলে, হ্যাঁ, ও কথা এখন বলি যে গলা ভেঙে গেছে, কণ্ঠনালী হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে তার মানে ল্যারিংস। তার মানে ল্যারিংসে ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন, হ্যাঁ, তখন ঠান্ডা লাগবে হয়, অনেক ঠান্ডা লাগলে তখন গলার প্রেশার করলে তখন এটা ল্যারিংস দেখি। আর পিছনের গলাটাকে কি বলে? গলার পিছনের অংশটা কি বলে? গলাকে মনে থাকবে, সামনেটা ল্যারিংস, পিছনেরটা ফ্যারিংস। আর কথা বলবো কোনটা দিয়ে? ল্যারিংস। ল্যারিংসে ভয়েস বক্স কি থাকে? ভয়েস বক্স, এটাকে ভয়েস বক্স। তাহলে এটা হচ্ছে বাংলায় দেখেন নাক ও মুখের, নাক আর কি, এটা মুখ, এই যে নাক মুখ, তাই না? এই দুইটা অবস্থিত গলার অংশকে পিছনে, এই নাক এবং মুখের পিছনের অংশ, এই যে পিছনের অংশ নাক, এবং এই নাক তো উপরে, মুখ, এই দুইটা পিছনে, পিছনের অংশটাকে আমরা বলবো ফ্যারিংস। বাংলায় কি বলবো? গলবিল। বাংলায় বলবো গলবিল, হ্যাঁ, গলবিল। তারপরে আর ল্যারিংস হচ্ছে কণ্ঠনালী। ল্যারিংস মানে কণ্ঠনালী, এটা রেসপিরেটরি সিস্টেমের যে অর্গান দ্বারা কণ্ঠ উৎপাদিত হয়, মানে আপনার কথার স্বর উৎপাদিত হয়, ঠিক সেটাকে আমরা বলবো ল্যারিংস না কণ্ঠনালী। এই অর্গানটি কোথায়? গলায় অবস্থিত, দুইটা গলায়, ঠিক আছে। কণ্ঠনালী যেটা সেটা ল্যারিংস, আর পিছনেরটা ফ্যারিংস। বুঝে গেছে? ল্যারিংস ফ্যারিংস বুঝছেন? সমস্যা আছে? হ্যাঁ, এই যে সামনে গলার সামনে একটা ওয়াল, এটাকে পিছনের ওয়াল, হ্যাঁ, গলায় গলায় সামনে স্টাইল, আর এটা পিছনে সামনের একটা পিছনের একটা। আবার শ্বাসনালী গেছে, তারপর ইসোফেগাস গেছে, সব আছে না, মাঝখানে তো পুরাটা ইসোফেগাস, খাবারের তো ইয়ে যাবে না, নাকি যাবে না, এগুলো তো আছে, কিন্তু সামনে যেটা এই ওয়ালটাকে বলবো ল্যারিংস,
পিছনের ওয়ালটারে বলবো ফেমিস। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লোরা। ফ্লোরা কি? ফ্লোরা হচ্ছে লাংসের আবরণ। এই যে এই বইটা দেখেন একটা কভার করা আছে, মলাট আছে। হ্যাঁ, এই বইটা মলাট আছে না, এরকম লাংসের একটা কভার আছে, পাতলা একটা কভার দিয়ে ঢাকা থাকে লাংস। এই কভারটাকে বলে ফ্লোরা। তাহলে লাংসের কভারকে কি বলে? ফ্লোরা। কি বলে? ফ্লোরা। আচ্ছা, এখন আমরা শিখবো অ্যালভিওলাসটা কি। অ্যালভিওলাস। অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হচ্ছে লাংসের ভিতরে অবস্থিত বায়ু থলি থাকে। বায়ু নালী না, বায়ু থলি। থলি মানে কি? এই যে থলি, থলি বলি না, থলি, এই যে এরকম থলি থাকে না? হ্যাঁ, হ্যাঁ, ফুসফুসের ভিতরে, লাংসের ভিতরে এরকম কতগুলো থলি থাকে, এগুলোকে বলে বায়ু থলি। কি বলে? বায়ু থলি। এগুলোতে কি থাকে? বাতাস থাকে। ঠিক আছে? বায়ু থলি থাকে। এই থলিগুলা, আর ওইটা তো হচ্ছে বায়ু নালী। ওই যে যেটা প্রথমে যেটা দেখাইছিলাম, এই যে এটা না, এটা আমাদের নালী। আর এইখান দিয়ে দেখবেন এরকম কতগুলা বল বল বেলুনের মতো থলি আছে। এই থলিগুলাতে এগুলো তো বাতাস জমে থাকে। এটা পুরোটা লাংসেই আছে। পুরোটা লাংসে এরকম ছোট ছোট অসংখ্য বায়ু থলি থাকে, এগুলোর মধ্যে বাতাস জমে থাকে। এগুলোকে বলে কি? অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। ঠিক আছে? অ্যালভিওলাস, অ্যালভিওলাই, এগুলা এটা বলা হয়। তাহলে এগুলোকে হচ্ছে বায়ু থলি। আর ব্রঙ্কাস কি? বায়ু নালী। ব্রঙ্কাস কি? নালী। কোনটা? এই যে এগুলো কি? ব্রঙ্কাস। হ্যাঁ, আর এইটা কি? অ্যালভিওলাই বা অ্যালভিওলাস, বায়ু থলি। একটা থলি, একটা নালী। থলি কোনটা? অ্যালভিওলাস। হ্যাঁ, আর যেটা হচ্ছে নালী, ব্রঙ্কাস। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই তারপরে কি লিখছে দেখেন, প্রতিটি লাংসে কোটি কোটি অ্যালভিওলাস থাকে। এক একটা লাংসে কতটা থাকে? কোটি কোটি, অনেক, পুরোটা ভরে থাকে, অ্যালভিওলাস থাকে। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন বায়ুথলিগুলো ফুলে ওঠে। যখন নিব, কত বাতাস ঢুকলো, তাহলে বায়ুথলি কি হবে? ফুলে উঠবে। তারপর আমরা যখন শ্বাস ত্যাগ করি, যখন ফেলে দেই, তার মানে কি? বায়ুথলিগুলো থেকে ওই রোদে চলে যাচ্ছে, তাহলে থলিটা কি হবে? চুপসায় যায়। এই কথাটাই। তাহলে আমরা যখন শ্বাস নিব, বায়ুথলি ফুলে উঠবে। আমরা যখন শ্বাস ফেলবো, ত্যাগ করব, তখন বায়ুথলি চুপসায় যাবে। কঠিন কিছু? সোজা। আচ্ছা, তারপরে ডিফাইন দা হুইজ, আর হচ্ছে কফ। ঠিক আছে? হুইজটা কি? হুইজ হচ্ছে হাঁচি। হাঁচি দেন না, বুঝলি? হাঁচি দেন। ঠিক আছে? তাহলে হাঁচিটাকে আমরা হুইজ বলতেছি, আর কাশিটাকে কফ। কাশিটাকে কফ বলি। তাহলে হাঁচিটা কোথা থেকে আসে? নাক থেকে, উপর থেকে আসে। ঠিক আছে? হাঁচিটা কোথা থেকে আসে বলেন তো? নাক থেকে আসে। তার মানে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসবে। আর যেটা হচ্ছে কাশি, এটা কি ভিতর ভিতর থেকে নিচ থেকে আসে না? এই যে ভিতর থেকে আসে, তাহলে এটা কি নিচের থেকে আসে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসে। আর নাক থেকে যেটা আসে, হাঁচিটা নাক থেকে উপর থেকে আসতেছে। এখন রেসপিরেটরি ট্র্যাক্ট মানে এই যে নাক থেকে শুরু করে এই যে লাংস পর্যন্ত পুরোটাকে আমরা কি বলি? রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে? এর মধ্যে উপরের পার্টটাকে আমরা বলবো আপার, নিচের পার্টটাকে আমরা বলবো লোয়ার। তাহলে হাঁচি কোন দিক থেকে আসে? নাক থেকে, তার মানে উপরের থেকে আসছে না, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে। আর কাশি কোথা থেকে আসছে? ভিতর থেকে, আর নিচের থেকে আসতেছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসতেছে। বুঝছেন? আচ্ছা, এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কাকে বলে? আপার রেসপিরেটরি সিস্টেম থেকে অপ্রত্যাশিত কোনো বস্তু, অপ্রত্যাশিত মানে কি? আপনি কি জানেন আমার হাঁচি এখন আসবে? আমি কি শিওর? আমি জানি না, হঠাৎ করে এটা চলে আসে, নাক থেকে হঠাৎ করে হাঁচি বেরিয়ে যায়, তাই না? এটা অপ্রত্যাশিত। আপনি জানেন না, অপ্রত্যাশিত বস্তু, কোন বস্তুকে যখন বের করে দেওয়া বায়োলজিক্যাল মেকানিজম, এটা কোন ধরনের মেকানিজম? একটা আমার ভিতর থেকে বায়োলজিক্যাল একটা মেকানিজমের মাধ্যমে এই হাঁচিটা আসে। কোন মেকানিজম? বায়োলজিক্যাল মেকানিজম মাধ্যমে। এটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? অপ্রত্যাশিত। হঠাৎ হঠাৎ করে চলে আসে। হুম। হ্যাঁ, ভিতর থেকে, ভিতর থেকে আপনার ভিতরে, আপনার বডির ভিতরে এই মেকানিজম চলতেছে।
হঠাৎ করে আসবে, ফিলিংস আসবে, আইসা তারপর ঠাস করে আপনার হাঁচিটা বের হয়ে যায়। এটাকে বলে বায়োলজিক্যাল একটা মেকানিজম, মাধ্যমে আসতেছে, এসে অপ্রত্যাশিত বস্তু নাক দিয়ে যেটা বের হয় সেটা কি, সেটা হচ্ছে হাঁচি। আর কাশিটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কোনো অপ্রত্যাশিত বস্তুই যখন কাশিটা যখন হঠাৎ করেই আসবে, এবং এটাও বায়োলজিক্যাল মেকানিজমের মাধ্যমে এটা যখন বডি থেকে বের হয়ে যাবে সেটাকে বলবো কাশি। দুইটা একই জিনিস। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আপনার বলতে হবে। একটা হচ্ছে কোন মেকানিজম, বায়োলজিক্যাল মেকানিজম। অপ্রত্যাশিত বস্তু বের হয়, কোন বস্তু বের হয়, অপ্রত্যাশিত বস্তু বের হচ্ছে, হ্যাঁ, যখন একটা হচ্ছে নাক দিয়ে বের হচ্ছে, আরেকটা হচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে। একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের হচ্ছে, আর একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের হচ্ছে। তাহলে হাঁচিটা কোন রেসপিরেটরি ট্র্যাক্টে, কোনটা, আপার। কি বের হচ্ছে, অপ্রত্যাশিত বস্তু। কোন মেকানিজমে, বায়োলজিক্যাল মেকানিজমে বের হচ্ছে। কি দিয়ে বের হচ্ছে, নাক না মুখ, নাক দিয়ে বের হচ্ছে, এটা কি হাঁচি, হুইজ। আর যেটা কাশি, কফ, ওইটা এটা কোথা থেকে বের হয়, নাক না মুখ, মুখ দিয়ে। কোন রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার না লোয়ার, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সিস্টেম থেকে। কি বের হচ্ছে, অপ্রত্যাশিত বস্তু। কোন মেকানিজম, বায়োলজিক্যাল মেকানিজমের মধ্যে বের হচ্ছে। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে সংজ্ঞাটা। এটাকে হাঁচি একটা, কাশি একটা। আচ্ছা, আর এটাকে কফ বলে আর হুইজ বলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করবো 12 নাম্বার। 12 নাম্বারে কি, কমন প্রবলেমস এন্ড ডিজিজেস অফ রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, কমন প্রবলেম, আমাদের রেসপিরেটরি ডিজিজ কি কি হতে পারে। এই যে রেসপিরেটরি সিস্টেম মানে কি, শ্বাসতন্ত্র। তো এই শ্বাসতন্ত্রের মধ্যে কি কি সমস্যা হয়, ঠিক আছে, কোন কোন অসুখ হয়, কোন কোন ডিজিজ হয়। যেমন রাইনাইটিস, ওই যে নাক দিয়ে সর্দি করে না, নাক দিয়ে পানি পড়ে, এটাকে কি বলে, রাইনাইটিস। আচ্ছা, তারপরে সাইনোসাইটিস, আমাদের এখানে এই নাকের চারপাশে, এখানে এদিকে এদিকে কতগুলো ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো হাড়ের ভিতর থাকে, এগুলাকে সাইনাস বলে, ছিদ্র থাকে, হ্যাঁ, অনেক জোড়া। এই সাইনাস গুলো ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে থাকে, ঠিক আছে, বন্ধ হয়ে যায়, তখন এগুলোকে আমি কি বলি, সাইনোসাইটিস। ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, হলে তখন এই সাইনাস গুলো বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন আর কাজ করতে পারে না ঠিক করে, তখন এটাকে বলে সাইনোসাইটিস। তারপর নেজাল কনজেশন, লিখে রাখেন, পাশ দিয়ে লিখে রাখেন। রাইনাইটিস, নাক দিয়ে যে পানি পড়ে না, রাইনাইটিস। হ্যাঁ, হ্যাঁ, রাইনাইটিস। নাক দিয়ে দেখা যায় নাক বন্ধ হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়ে, ঠিক আছে, যে এগুলো হয় এগুলো হচ্ছে নাক একটু কেমন ইরিটেশন করে, এগুলো সবই হচ্ছে রাইনাইটিস, ঠিক আছে, এগুলো হচ্ছে রাইনাইটিস। আর সাইনোসাইটিস হচ্ছে সাইনাসের ইনফ্লামেশন, সাইনাসের ইনফ্লামেশন। সাইনাস মানে কি বললাম, এগুলো আপনাদের পরে পরে পদ্ধতিতে পড়ানো হবে। সাইনাস কি জিনিস, নাকের চারপাশে এই যে হাড়ের মধ্যে কতগুলো ছিদ্র থাকে, ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে দেখেন এখানে গালের একটা ছিদ্র আছে, দেখা যায় নাকের পাশে, এরকম এই কপালের এখানে আছে, এই যে নাকের এই পাশে ভিতরে এই দুইটা, এরকম অনেকগুলা হাড্ডির ভিতরে ছোট ছোট ছিদ্র থাকে। এগুলো যখন ব্লক হয়ে থাকে, ঠিক আছে, যেমন রান্নাঘরে পাইপ যদি ব্লক হয়ে যায়, পানি যাবে, হ্যাঁ, ময়লা জমা হয়ে যায় না, তখন পানি যায়, পানি জমা যায়। তাহলে এটা যদি ব্লক হয়ে যায় তখন কি এটা কাজ করতে পারবে, সব মেকানিজম হবে, হবে না। তাহলে এটা তোমার তাহলে সাইনাসের ইনফ্লামেশন হয়, ব্লক হয়ে যায়, ইনফ্লামেশন হবে। এই যে আপনার এই যে আমাদের এই যে শ্বাস নিচ্ছেন আপনি, ঠিক আছে, তখন আর সাইনাস যদি ব্লক হয়ে যায়, তখন দেখা যায় যে আপনি ঠিক করে অক্সিজেন সাপ্লাই পাচ্ছেন না, ঠিক করে শ্বাস নিতে পারতেছেন না, তখন মাথা ব্যথা করে, ঠিক আছে, এগুলো। না, অক্সিজেন তো পুরো বডিতেই আমাদের প্রবেশ করতে হবে, অক্সিজেন পুরো আপনার রক্তে রক্তে থাকবে। হুম, ওগুলো হাড়ের 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 ওইটা আপনার হাড়ের ভিতরে, না না উপরে না, উপরে আমাদের কোনো ছিদ্র নেই, এটা হাড়ের ভিতরে, ঠিক আছে। ওগুলো দেখা যায় তখন এগুলো যখন ইনফ্লামেশন হয়ে যায়, ইনফেকশন গ্রো করে, ইনফেকশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়, তখন এটা সাইনাসাইটিস, ওই পড়াবে, ঠিক আছে, ওগুলো এখন লিখে রাখেন, সাইনাসের ইনফ্লামেশন, সাইনাসের ইনফ্লামেশন, কারণ ইনফ্লামেশন কি এগুলো পড়াবে। ইনফ্লামেশন হচ্ছে ইনফেকশন দিয়ে হয়। এই যে ধরেন আমার একটা ফোড়া উঠলো, গরম ফোড়া উঠে না, গরম ফোড়া উঠলে কি হয়, এই জায়গাটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, চুলকাবে, ব্যথা হবে, তারপর দেখবেন অন্য জায়গা থেকে এই জায়গাটা একটু গরম হয়ে থাকবে, এইটাই হচ্ছে ইনফ্লামেশন, ফোড়া যেটা, ঠিক আছে। ইনফেকশন তার মানে ভিতরে পুজ আছে, ইনফেকশন আছে,
হ্যাঁ, আর ব্যাকটেরিয়া কিছু একটা আছে এর ভিতরে, যার কারণে এটা ফুলে উঠছে, লাল হয়ে গেছে, ব্যথা করতেছে, টনটন করতেছে, হ্যাঁ ব্যথা করে, গরম হয়ে রয়েছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনফ্লামেশন। তার মানে ইনফেকশন গ্রো হয়েছে, এর জন্য তো ইনফ্লামেশন হয়েছে, তাহলে এটাকে বলি ইনফ্লামেশন। তো সাইনাসেও যদি এরকম ইনফ্লামেশন হয় সেটাকে আমরা কি বলি? সাইনোসাইটিস। তাহলে ইনফ্লামেশন হলে সমস্যা না, কারণ মাথা ব্যথা করে, জ্বর জ্বর লাগে, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা হবে। ঠিক আছে, এতটুকুই জানেন। আচ্ছা, তারপরে নেজাল কনজেশন, নাক বন্ধ হয়ে থাকা। নেজাল কনজেশন, বলেন কনজেশন, নাক বন্ধ হয়ে থাকা। নাক বন্ধ হয়ে থাকা, নেজাল মানে কি নাক, আর কনজেশন মানে কি বন্ধ। দেখবেন ঠান্ডা লাগলে কি হয়, নাক বন্ধ হয়ে থাকে, এক নাক বন্ধ, বা বলে দুই নাক বন্ধ হয়েছে, মুখ দিয়ে শ্বাস নেই, হ্যাঁ আছে না? হ্যাঁ, নাক শ্বাস নেওয়া যায় না, ওটা নেজাল কনজেশন। আচ্ছা, ল্যারিংজাইটিস আর ফ্যারিঞ্জাইটিস। ল্যারিংস কোনটা? সামনের ওয়াল, আর গলার সামনের ওয়াল, আর পিছনের ওয়াল ফ্যারিংস। তাহলে এইটাতে যদি ইনফ্লামেশন হয় তাহলে কি হবে? ল্যারিঞ্জাইটিস। আর ফ্যারিংসে যদি ইনফ্লামেশন হয় ফ্যারিঞ্জাইটিস। লিখে রাখেন, ল্যারিংসের ইনফ্লামেশন, ফ্যারিংসের ইনফ্লামেশন। ঠিক আছে, লিখছেন? আচ্ছা, এরপরে কি টনসিলাইটিস। টনসিলাইটিস কি জিনিস বলেন? টনসিলাইটিস, টনসিল আমাদের এই যে গলার ভিতরে দেখবেন দুটা লিম্ফ নোড আছে, টনসিল। বলি না, ঠান্ডা পানি খেলে টনসিল ফুলে যায়, ঠান্ডা লাগলে সরাসরি পানি নিতে ফুলে ঠান্ডা লেগে যায়। তো টনসিল কি হয় তখন আমাদের? ফুলে যায়। ঠিক আছে, এখানে হা করলে দুটো বলের মতো দেখা যায়, মানুষের গোল্লা, হ্যাঁ গোটা দেখা যায়, এটাই টনসিল। তাহলে এই টনসিলে যখন ইনফ্লামেশন হবে এটাকে বলে টনসিলের। তো লিখেন টনসিলের ইনফ্লামেশন, লিখেন টনসিলের ইনফ্লামেশন। পরে মনে থাকবে না, এত সোজা না, মনে হবে যে এখন সব জানি সব জানি, লিখুন না কেন, লিখতে হবে তো, পাশে লিখে রাখেন। এখন মনে হচ্ছে পারি, পরে আবার 6 মাস পরে দেখবেন ভ্যানিশ হয়ে গেছে, ঠিক না? তখন আবার বইটা খুললে তখন মনে হবে না, ও আচ্ছা এটা তো ছিল। কিন্তু আর যদি নাই লিখেন তাহলে কি আর কিছু থাকলো? কিছুই থাকলো না নাকি? তাহলে লিখে নিলে নোট করবেন সবসময়। সেটাই, যত করতে করতে আস্তে আস্তে হবে। কিন্তু যদি না লিখেন, নোট না করেন তাহলে কেমনে হবে? লিখতে হবে। তাহলে টনসিলাইটিস। আচ্ছা, তারপরে কি বলছে? ট্রাকিয়া, ট্রাকাইটিস। ট্রাকাইটিস কি? ট্রাকিয়া, আমাদের এই যে এখানে ট্রাকিয়া থাকে একটা, এই যে এই যে এটা, এই যে এখানে ব্রঙ্কাস, এইটা ব্রঙ্কাস না? এই ব্রঙ্কাসের এই যে উপরে এরকম এরকম একটা কার্টিলেজের মতো একটা এই পার্টটুকুকে আমরা কি বলবো? ট্রাকিয়া। ঠিক আছে, এটা কি বলি? ট্রাকিয়া। ঠিক আছে, এই যে ব্রঙ্কাসের আগের যে অংশটুকু, শ্বাসনালী, হ্যাঁ, সেই অংশটুকু আমরা বলি ট্রাকিয়া, পাইপের মতো। ওই যে রান্না করে দেখছেন, ম্যাজিক পাইপ দেখছেন, এরকম এরকম ডাক্তার না, হ্যাঁ, ম্যাজিক পাইপের মতো ট্রাকিয়া, এগুলো বলে ট্রাকিয়া। শ্বাসনালীর এই জায়গাটাকে থাকে, ট্রাকিয়ার মধ্যে তাহলে যদি ইনফ্লামেশন হয় ট্রাকাইটিস। লিখে রাখেন ট্রাকিয়া, ট্রাকিয়াতে যদি ইনফ্লামেশন হয় ট্রাকাইটিস। তারপরে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে কি হয়? ব্রঙ্কাইটিস। এরপরে দেখেন ব্রঙ্কাস, ব্রঙ্কাস এই যে শ্বাসনালী, এই যে বায়ুনালী যেটা, এই যে এই বায়ুনালী, হ্যাঁ এই যে যেটা লাংসের ভিতর ঢুকলো, এখানে যদি ইনফ্লামেশন হয়, এই যে এগুলো এগুলো সবগুলো কি বায়ুনালী না? বায়ুনালী, এই যে প্রত্যেকটা লাংসে গেছে, এইটাকে কি বলে? ব্রঙ্কাস। এই দুইটা, দুই পাশে দুই লাংসে দুইটা দুইটা আরো শাখা দিচ্ছে। ঠিক আছে, এই ব্রঙ্কাসের আরো পার্ট আছে, প্রিন্সিপাল ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, সেকেন্ডারি, এগুলো বিভিন্ন ধরনের নাম দিচ্ছে। ধরেন প্রথম যে যে হেড থাকে তারে কি বলে? প্রিন্সিপাল, তাই না?
তারপরে কি থাকে, এরপরে ভাইস প্রিন্সিপাল থাকে, তারপর হেডমাস্টার, এরপরে সিনিয়র টিচার, এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার, এরপরে জুনিয়র টিচার, এরকম থাকে না? এরকম এর মেইন যে গোড়া এটাকে বলে প্রিন্সিপাল ক্যাম্পাস। তারপর প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, বললে প্রাইমারি স্কুলে পড়ে, এরপর কোন সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি উঠছে, তার মানে সেকেন্ডারি। তাহলে প্রথম গুলাকে বলবো প্রাইমারি ক্যাম্পাস, এরপরে গুলাকে বলবো সেকেন্ডারি ক্যাম্পাস, এরপরে গুলাকে বলবো টারশিয়ারি ক্যাম্পাস। এরকম ভাগ করা থাকে। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, আর এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ক্যাম্পাস। এরকম ভাগ করা থাকে, বুঝছেন? ব্রঙ্কাসের এরকম ভাগ করা থাকে, ব্রঙ্কিউল বলে, ছোটগুলা ব্রঙ্কিউল বলে। আচ্ছা যাই, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসের ইনফ্লামেশন হবে, প্রবলেম বলবেন না, বলবে ইনফেকশন না, ইনফ্লামেশন। হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণটা মেডিকেল ভাষায় বলবো ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে ব্রঙ্কাসের ইনফ্লামেশন হলে ব্রঙ্কাইটিস। এরপর হচ্ছে ডিসনিয়া। ডিসনিয়া হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। আপনি ভালো করে লাংস যতটুকু বাতাস নেওয়ার কথা অতটুকু বাতাস যদি সে বায়ু যদি না নিতে পারে, তাহলে কি অল্প বাতাস নিল, সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। শ্বাসটা ছোট 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 হয়ে যায়, বেশি অক্সিজেন সাপ্লাই নাই, তাহলে কি ভালো করে শ্বাস নিতে পারলেন? অক্সিজেন সাপ্লাই কমে গেছে, তাহলে বেশি ভালো শ্বাস নেবেন না কম? কম। তাহলে শর্টনেস অফ ব্রেথ কি হবে? লাংস আপনার যতটুকু ফুসফুসের যতটুকু অক্সিজেন সাপ্লাই দরকার, মানে হচ্ছে মানে বায়ু দরকার, বাতাস দরকার, ততটুকু বাতাস যদি সে না পায়, সেটা কি? সেটা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। লিখে রাখেন ডিসনিয়া। ডিসনিয়া মানে কি? শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস, SHORT, শর্টনেস, NE শর্টনেস বানান পারেন? SHORT, শর্টনেস, শর্টনেস অফ ব্রেথ। শ্বাস নাও, ব্রেথ মানে কি? শ্বাস, শ্বাসগুলো ছোট ছোট, মানে লাংসের মধ্যে যতটুকু বাতাস দরকার অতটুকু বাতাস নাই, বুঝতে পারে না? হ্যাঁ, না হলে তাহলে কি হবে? শ্বাসকষ্ট দিতে হবে, দেখতে হবে না, বাতাস নাই, তার মানে বাতাস, বাতাস হচ্ছে লিমিটেড, বাতাস লিমিটেড, যেটাকে কি বলে? ডিসনিয়া, শর্টনেস অফ ব্রেথ। ঠিক আছে? অক্সিজেনের কাছে বাতাস কম, বাতাস কম হলে তো অক্সিজেন কাছে কমই হবে, তাই না? এটা হচ্ছে যতটুকু অক্সিজেন মানে লাংসের মধ্যে যতটুকু বায়ু দরকার চলাচল, অতটুকু যদি না হয়, পর্যাপ্ত না হয়, অপর্যাপ্ত দরকার নাই, আপনারা বলেন শর্টনেস অফ ব্রেথ। এটাকে আমরা বলি অপর্যাপ্ত বায়ু না বলে বলেন শর্টনেস অফ ব্রেথ। যতটুকু বায়ু চলাচল দরকার অতটুকু হচ্ছে না। ঠিক আছে? তারপরে অ্যাজমা, ঠিক আছে, শ্বাসকষ্ট যেগুলো, অ্যাজমা। ঠিক আছে? সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। লিখে রাখেন, ক্রনিক, সি মানে ক্রনিক, অ্যাজমা তো শ্বাসকষ্ট যেটা হয়, ঠিক আছে? অবস্ট্রাকটিভ, পালমোনারি ডিজিজ। এটা আমাদের এক ধরনের লাংসের ডিজিজ, ঠিক আছে? দেখা যায় শ্বাস নিতে পারতেছে না, এয়ার এয়ার ব্লকেজ থাকে, ঠিক আছে, শ্বাস ঠিক মতো নিতে পারে না। ক্রনিক অবস্ট্রাকটিভ, অনেক কারণে অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়। নিউমোনিয়া, বাচ্চাদের নিউমোনিয়া হয় না, শ্বাসকষ্ট, ঠিক আছে, সেটা হচ্ছে নিউমোনিয়া। এগুলো সব পড়াবেন, নিউমোনিয়া কখন বলবেন, কখন অ্যাজমা বলবেন, দীর্ঘদিন হয়ে গেছে, অনেক দিন হয়েছে, তখন দেখা যায় 40 বারের বেশি হয়, তখন আমরা এগুলোকে অ্যাজমা বলি। ঘন ঘন শ্বাস নেয়, মিনিটে 40 বারের বেশি, তখন আমরা অ্যাজমা বলি। আর যদি 40 বারের মতো নেয় শ্বাস মিনিটে, সেটাকে আমরা নিউমোনিয়া বলি। দুইটাই শ্বাসকষ্ট, ঠিক আছে, শ্বাসের অসুখ।
আমরা দেখা যায় 12 থেকে 16 এরকম 18 এরকম মিনিটে। হ্যাঁ, ডিপেন্ড করে, ডিপেন্ডস অন একজনের উপর। হুম। আর দেখা যায় যখন শ্বাসকষ্ট হয় তখন ঘন ঘন নিবে, তারপর মিলি বেশি নিবে। 40 বারের মধ্যে যদি নেয় তাহলে সেটা কি নিউমোনিয়া। হ্যাঁ, মিনিটে ধরেন 12 থেকে 15 নেওয়ার কথা ছিল, ধরেন 15 পর্যন্ত, তাহলে 15 যদি এখন নিতেছেন আপনি 30, নিতেছেন আপনি 40, তাহলে কি হবে নিউমোনিয়া। আর যদি 40 বারের বেশি হয় মিনিটে শ্বাস নিতেছেন জোরে বলেছেন তাহলে অ্যাজমা। এর পরে পড়াবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্লুরাল ইফিউশন। প্লুরা ওই যে লাংসে কভার নাম কি প্লুরা, ওখানে দেখা যাচ্ছে পানি জমা যায় না, ওগুলো প্লুরাল ইফিউশন হয়। ঠিক আছে, প্লুরাল প্লুরাল ইফিউশন এই যে বিভিন্ন ধরনের ইফিউশন হয়। পানি জমে, পানি, ঠিক আছে, ফ্লুইড জমে যায়। আচ্ছা, তারপরে কি আছে প্লুরাল ইফিউশন। এরপরটা কি নিউমোথোরাক্স। নিউমো মানে কি বাতাস, বাতাস জমে যাবে। ঠিক আছে, যে দেখা যায় যে আমাদের যে স্পেস গুলাতে তখন সেখানে কি বাতাস জমে যায়, বাতাস জমবে। প্লুরাল যে ক্যাভিটি গুলাতে এগুলোতে কি জমবে, বাতাস জমে যায়। যদি বাতাস জমে যায় সেটাকে কি বলবো নিউমো, নিউমোথোরাক্স। নিউমো মানে 14 হচ্ছে নিউমোথোরাক্স। প্লুরাল ইফিউশন মানে হচ্ছে পানি জমবে, ফ্লুইড জমবে। ঠিক আছে, লাংসে পানি জমে না, বলে না লাংসে পানি চলে আসছে, প্লুরাল ইফিউশন। 12 নম্বর নিউমোনিয়া, শ্বাসকষ্ট। ওই যে বললাম না মিনিটে 40 বারের নিচে যদি হয়, 40 বারের মধ্যে হয়, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। মিনিটে এই যে শ্বাস নিচ্ছেন এরকম মিনিটে আমরা 12 থেকে 15 বা 16 এরকম হাইস্ট নেই। সেটা যদি বেশি নেই তাহলে কত, 40-এর বেশি নিলে অ্যাজমা। ঠিক আছে, আর নিউমোথোরাক্স নাই, তারপর লাস্টেরটা লিখেন হেমোথোরাক্স। হেমো মানে কি রক্ত, রক্ত জমে যায়, রক্ত চলে আসে না, রক্ত জমা বেঁধে যায় প্লুরাল স্পেসের মধ্যে, রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, প্লুরাল স্পেসে কি হয়, ওই যে লাংস আর লাংসের কভার, এই দুটোর মাঝখানে প্লুরাল স্পেস, এই প্লুরাল স্পেসে কি হবে রক্ত জমাবে। লাংসের এই যে লাংস, এটা এই যে এটা না, এই যে লাংস, এই যে এটা তো আমাদের লাংস না, এই লাংসের এই যে কভার আছে না, তাহলে এই কভার, এটা তো অরিজিনাল লাংস, এই লাংস আর লাংসের কভার এই দুটোর মাঝখানে জায়গা থাকে না, এই জায়গাটার মধ্যে জমে বাতাস, পানি, তারপর রক্ত, যখন যেটা জমে তখন এক একটা এক এক নাম। যদি বাতাস জমে তখন কি বলে নিউমো, যদি রক্ত জমে তাহলে বলে হেমো। হেমো মানে কি রক্ত। হ্যাঁ, আর যদি পানি জমে তাহলে কি বলি প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন। 14 নম্বরে হচ্ছে নিউমো। নিউমো নিউমো মানে বাতাস। হ্যাঁ, নিউমোথোরাক্স, নিউমো কি উচ্চারণ হবে না, নিউমোথোরাক্স। ঠিক আছে, আর হেমো মানে রক্ত। আবরণ যে কভার, এটা হচ্ছে আবরণটা, বাইরেরটা, বাইরেরটা আর লাংস এই দুইটার মাঝখানে জায়গা আছে না, এইটাকে বলে প্লুরাল স্পেস। রক্ত জমা হয় বাতাস, হ্যাঁ ওখানে প্লুরাল স্পেস, এটাকে বলে প্লুরাল স্পেস। যদি বাতাস জমে বলবেন নিউমোথোরাক্স। কি রক্ত জমলে হেমোথোরাক্স, আর পানি জমলে প্লুরাল ইফিউশন। আচ্ছা, যদি শ্বাস যদি আপনি 40 বারে বেশি নেন তাহলে কি হবে, ঘন ঘন শ্বাস নিলেন অ্যাজমা। 40 বারে কম হলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট। এগুলো মানে শ্বাসকষ্ট, দুইটাই শ্বাসকষ্ট। মিনিটে 40 বার, আর নর্মালি কত হয় আমাদের 12 থেকে 15 এরকম, বা 12 থেকে 16। ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে এক এক বই। ঠিক আছে, দেখেন আর কিছু বুঝেন না এরকম আছে কিনা এর মধ্যে দেখেন। এই যে লিখছে এখানে আছে নর্মাল, নর্মাল হচ্ছে 12 থেকে 16, 12 থেকে 16 হচ্ছে নর্মাল। ঠিক আছে, ব্রেথ পারমিট প্রতি মিনিটে আপনি 12 থেকে 16 বার শ্বাস নেবেন, শ্বাস ফেলবেন, এই 12 থেকে 16 বার। তাহলে যদি 40 বারের মতো বেশি হয়ে যায়, বা 16 বেশি হয়, 20 বেশি হয়, তাহলে তো নিউমোনিয়া। আর 40 বেশি
4 পর্যন্ত এটা পড়া নাই, দেখতে কেন বলবে পড়া নাই? তা আমার তাহলে রেসপিরেটরি বললেন কেন আবার? ও আচ্ছা, আপনারা দুজন মিস করছেন, আপনারা নতুন আসছেন দুজন। ও আচ্ছা, বলেন কোনটা? আমার টাইম হবে, টাইম মতো নাই, 5 মিনিট আছে। রেসপিরেটরি তো শেষ, রেসপিরেটরি বুঝছেন? আমার কথা বুঝছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের রেসপিরেটরি শেষ হচ্ছে। আর ওখানে কোনটা লাগবে বলেন? পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র মানে কি? যে বা খাবার দাবার খাচ্ছি হজম হয় না, সেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। কোন কোথা থেকে কয় নাম্বারতে পড়াতে হবে? হ্যাঁ, 4 পর্যন্ত হয়েছে। আচ্ছা, এরপরে ছবি আছে, এই যে ছবি। আচ্ছা শুনেন, 5 নাম্বারে কিছু নেই, 5 নাম্বার হচ্ছে ছবি। ছবি আঁকা পারেন? রেসপিরেটরি একটা ছবি, তার ছবিটা দেখাই দিন। তাহলে আজকে আমরা করলাম রেসপিরেটরি ক্লাস, শেষ করলাম, আর ডাইজেস্টিভ সিস্টেমে ছবি আঁকাটা শিখেছি। ঠিক আছে, আগে দেখেন, ডিভাইস দেখেন, আগে আগে দেখেন, পড়া দেখেন। এখানে 9 থেকে স্টমাক। আচ্ছা, স্টমাকটা তাহলে বলি। স্টমাকটা কি? আমরা জানি ডাইজেস্টিভ সিস্টেমে খাবার খাবার খাচ্ছি, তাই না? খাবারটা গিয়ে কোথায় জমা হয়? খাবারের একটা জমা হওয়ার একটা থলি লাগে না, ওইটারে বলে স্টমাক। ঠিক আছে, খাবার যেখানে জমা হয়। এগুলো সুন্দর ইয়ে আছে তো, কি জানি বলে, আমাদের ইয়ে আছে, বিচার আছে এরকম, ওইটা দেখলেন না কেন? ওইটা তো আছে, ওইটার বাদে মডেল আছে সুন্দর। মডেল বললে তো মডেল নিয়ে আসতো। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি যে সিস্টেম, ইয়ার কি বলতেছি, স্টমাক। স্টমাক হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে খাবার যেখানে জমা হয় সেটাকে কি বলে? স্টমাক। খাদ্য থলি, খাবার যেখানে জমা হয় যেটা কি বলবো? খাদ্য থলি। তাহলে এখানে খাবার জমা থাকে, সঞ্চয় হয়, তারপরে খাদ্য পেস্ট হয়। এটার মধ্যে থেকে বিভিন্ন অ্যাসিড বের হয়, এটার ওয়াল থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে কি বলে? HCl। হাইড্রোক্লোরিক একজন অ্যাসিড আছে, এই অ্যাসিড কি করে? অ্যাসিড মানে কি হয়? যেমন জল ছাড়া রান্না পুড়ে যায়, এরকম খাবারটা যখন আসে তখন সে পেস্ট হয়ে যায়। ওই অ্যাসিডের প্রভাবে খাবারটা কিছুটা হজম হয়। ঠিক আছে, ছোট ছোট হয়ে যায়, আরো ছোট হয়, পেস্ট হয়, নাহলে তো এটা হজম হবে না। তারপর কিছুটা পরিপাক হয়, হজম হয়। ঠিক আছে, এই এই ইয়ের মাধ্যমে স্টমাকে এসে, তাহলে স্টমাকে কি কি করে? খাবার সঞ্চয় হবে, খাবার পেস্ট হবে, এবং খাবার পরিপাক হবে। তিনটা কাজ হবে। কি কি হবে? খাবার সঞ্চয় মানে জমা হয়, যে জমা থাকে, খাবার পেস্ট হবে না, গুঁড়া গুঁড়া আরো বেশি ছোট ছোট হবে, তারপর পরিপাক হবে, হজম হবে। এটা স্টমাকে হয়। এটাকে আমরা বলি স্টমাক, মানে খাবার থলি, মানে খাদ্য থলি যেখানে খাবার জমা হয় এবং পরিপাকও হয়, স্টমাক। আচ্ছা, স্টমাকের ওয়াল কয়টা? এই যে ওয়াল, এই ওয়ালের মধ্যে দেখেন প্রথমে ইট লাগাইছে, এরপরে কি করছেন? সিমেন্ট দিচ্ছেন, এরপরে আবার চুন লাগাইছেন, এরপরে রং লাগাইছেন, ঠিক না? এরপরে কি এনামেল পেন্টিং কি কি করে আমি আর জানি না। ঠিক আছে, তাহলে কতগুলো লেয়ার দিচ্ছি প্রোটেকশনের জন্য। হ্যাঁ, তো ঠিক সেরকম এরও অনেকগুলো লেয়ার থাকে, এর ওয়ালেরও লেয়ার থাকে। এখন লেয়ার গুলো কি কি? ভিতরে যেটা থাকবে একদম ভিতরে, সেটাকে বলবো সেরাস মেমব্রেন। বাইরে সেরাস মেমব্রেন থাকবে হচ্ছে হচ্ছে আপনার বাইরেটা, একদম বাহিরের লেয়ার, ওটা হচ্ছে সেরাস মেমব্রেন। আর এরপরে এরপরে আরেকটু ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে মাসেল। মাসেল মানে মাংস, মাসেল মানে কি? মাংস। এর ভিতরে যেটা থাকবে সাব সাব মিউকোসা, সাব মিউকোসা। আর একদম ভিতরে, ভিতরে মানে কি? ধরেন আমাদের বডির ভিতরেই তো থাকবে স্টমাকটা, আর উনি যেটা বলতেছে ওটা হচ্ছে স্টমাকটার ভিতরে কিনা, ঠিক না? একদম স্টমাকের যদি ভিতর চিন্তা করেন, তাহলে স্টমাকের একদম ভিতরের সাইডে থাকবে হচ্ছে মিউকাস, যেটা পিচ্ছিল। যেমন আমাদের মুখের ভিতর জিহ্বা লাগান কি হয়? পিচ্ছিল না? আর চামড়া কি পিচ্ছিল? চামড়াটা পিচ্ছিল না। তাহলে মিউকাস মেমব্রেন হচ্ছে এরকম একটা জিনিস যেটা পিচ্ছিল থাকে, তাহলে ওটা হচ্ছে ভিতরে যেটা থাকবে সেটা কি? মিউকাস। তার মিউকাসের উপরে কি? সাব মিউকাস। তারপরে এটা মাংসের লেয়ার, মাংসের লেয়ার থাকবে, এরপরে সেরাস মেমব্রেন। তাহলে সবার বাহিরে কোনটা? সেরাস
মেমব্রেন, বুঝছেন?